আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইতিহাস বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা ইতিহাস দ্বিতীয় পত্র আধুনিক বিশ্বের ইতিহাস সম্পর্কে জানব। আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে ছিলাম। পূর্বে এর 4টি পার্ট আমরা শেষ করেছি। আজ আমরা পঞ্চম পার্ট করব। পঞ্চম পার্টে আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ এবং জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ। জাতিসংঘের ধারণা যেহেতু আমরা পূর্বে লাভ করেছি, তাই এই অংশটা স্কিপ করে যাচ্ছি। জাতিসংঘ এবং বাংলাদেশ তোমরা জানো জাতিসংঘের সদস্য রাষ্ট্র। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য পদ লাভ করে। অবশ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘ তার যথাযথ ভূমিকা পালন করেনি। তবুও যে 5টি স্থায়ী রাষ্ট্র, তার মধ্যে 2টি স্থায়ী রাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করেছে। 1971 সালে বর্বর পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশে নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন চালাচ্ছিল, তখন ভারত, রাশিয়া, পোল্যান্ড প্রভৃতি রাষ্ট্র জাতিসংঘকে বাংলাদেশের গণহত্যা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু জাতিসংঘ সে সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং নেতিবাচক ভূমিকা পালন করে। বাংলাদেশের এ প্রশ্নে জাতিসংঘের এই নীরব ভূমিকায় শান্তিপ্রিয় বিশ্ববাসীর মনে একটি হতাশা সৃষ্টি করে। তার উপর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদে জাতিসংঘ সশস্ত্র বাহিনী পাঠানোর প্রস্তাব করা হয়, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেটো দেওয়ায় সেদিন নিরাপত্তা পরিষদের প্রস্তাব নাকচ হয়ে যায়। এরপর দীর্ঘ 9 মাস, তোমরা জানো, দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্মলাভ করে। স্বাধীনতার পর আমাদের 71 সালে দেশ স্বাধীন হয় এবং 1974 সালে আমরা বাংলাদেশের সদস্যপদ লাভ করি। জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য যখন বাংলাদেশ আবেদন করে, তখন আবার গণচীন ভেটো দেয়। অর্থাৎ সেই সময় চীন আমাদের বিপরীতে একটি শক্তি হিসাবে ভূমিকা পালন করে। 1972 সালে 17 অক্টোবর আমরা স্থায়ী পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত হই এবং জাতিসংঘের যে 29তম অধিবেশনে 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ সদস্যপদ লাভ করে এবং 29তম অধিবেশন 1974 সালের ওই একই বছর 25 সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। এই 3টা তারিখ আমাদের মনে রাখতে হবে জ্ঞানমূলকের জন্য এবং বহু নির্বাচনের জন্য। এখন আমরা বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটা দেখি যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকে জাতিসংঘের সাথে বাংলাদেশের একটা খুবই সুন্দর এবং ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলছে। বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক যদি আমরা আলোচনা করতে যাই, তখন আমরা এগুলো এভাবে পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে জাতিসংঘের সনদের প্রতি আস্থা। বাংলাদেশ জাতিসংঘের সনদের প্রতি আস্থাশীল। বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র। আমাদের দেশের সংবিধানের 25 নং ধারায় পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হয়েছে, সেখানে জাতিসংঘের প্রতি সমর্থনের আবশ্যকতা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ জাতিসংঘের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের প্রতি সবসময় আস্থাশীল এবং সক্রিয়ভাবে সবসময় সমর্থন দিয়ে আসছে বা সদা সর্বদা এর পক্ষে অবস্থান করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তি প্রয়োগ নীতির বিরোধী অবস্থান। জাতিসংঘ শান্তিতে বিশ্বাসী, বাংলাদেশের শক্তি প্রয়োগ নীতির ঘোর বিরোধী। বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ জাতিসংঘের সাথে একাত্ম হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও বলা হয়েছে যে এদেশ সাম্রাজ্যবাদ, বর্ণবৈষম্যবাদ, উপনিবেশবাদ, সম্প্রসারণবাদ, অর্থাৎ এই যে নেতিবাচক অনেকগুলো বাদ আছে, এই সবগুলোর ঘোরতর বিরোধী বাংলাদেশ। 3 নম্বর পয়েন্ট দেখো, শান্তিপূর্ণ সহাবস্থান নীতি। জাতিসংঘের যে আমরা উদ্দেশ্যগুলো দেখেছিলাম, সেখানে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়েছে জাতিসংঘের চার্টারে। জাতিসংঘ বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশও বিশ্বের শান্তি স্থিতিশীলতার স্বার্থে শান্তিপূর্ণ সহাবস্থান নীতিকে স্বাগত জানায়। 4 হচ্ছে পারমাণবিক শক্তি বিরোধী। জাতিসংঘ পারমাণবিক শক্তি যাতে বিশ্বে আরও বেশি উৎপাদিত না হয় বা এর উৎপাদনকে নিরুৎসাহিত করার জন্য আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে 2টা চুক্তি করেছে, সিটিবিটি এবং এনপিটি। বাংলাদেশও জাতিসংঘের এই পারমাণবিক শক্তি বিবর্জিত বিশ্ব গড়ার সংকল্পের সাথে অঙ্গীকারবদ্ধ। এই জন্য বাংলাদেশ সিটিবিটি এবং এনপিটি দুটোতেই স্বাক্ষর করেছে। এরপর আসো জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ। বাংলাদেশ যদিও 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে, তবে এর বিশেষায়িত যে সকল সংস্থাগুলো আছে, এইগুলো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সদস্যপদ লাভ করে। এখানে আমি একটা ছক তৈরি করে দিয়েছি, দেখো। 10 মে 1972 সালে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে বাংলাদেশ সদস্যপদ পায়। 17 মে 1972 WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্যপদ পায়। 20 মে 1972 আংকটারের সদস্যপদ পায়। 22 জুন 1972 সালে ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন
এরপর 19 অক্টোবর 1972 ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। 17 সেপ্টেম্বর 1974 ইউএনও, অর্থাৎ আমরা জাতিসংঘের সরাসরি জাতিসংঘ বলতে যা বুঝি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। 1979 থেকে 80 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। তোমাদের মনে আছে যে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ছিল, যেটা 2 বছরের জন্য নির্বাচিত হয়, অর্থাৎ বাংলাদেশ 79 থেকে 80 এই 2 বছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল। এটা হচ্ছে পরিবর্তনশীল, 2 বছর পর পর পরিবর্তিত হতে থাকে, তো বাংলাদেশও একবার এই সুযোগ পায়। এরপর 2000 সালে বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সভাপতির পদ পায়। এখন আসি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ কীভাবে ভূমিকা পালন করেছে। জাতিসংঘ বাংলাদেশের কৃষি, যোগাযোগ, উন্নয়ন এবং শিক্ষার সাহায্য দান করে। বাংলাদেশের যে পানি সেচ, বনায়ন, ভূমি ক্ষয়রোধ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য বৈষয়িক ও কারিগরি সাহায্য প্রদান, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ধনী দেশগুলোর প্রভূত সাহায্য সহযোগিতা প্রদান করে আসছে। এরপর বাংলাদেশের উন্নয়নে 9 নম্বর দেখো, বাংলাদেশের উন্নয়নে এখানে আমরা 1 থেকে তোমরা শুরু করতে পারো, আমি ওই আগের পয়েন্টসগুলোকে একসাথে ধরেছি। 9 নম্বর হচ্ছে বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী মোকাবেলা কার্যক্রম বাস্তবায়নে। বাংলাদেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ, প্রতি বছর বন্যা, অতিবৃষ্টি লেগেই আছে। বাংলাদেশে জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো, মহামারী এসব দুর্যোগময় মুহূর্তে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাসমূহ এবং জাতিসংঘের আহ্বানে বিশ্বের বিভিন্ন দেশ তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ সাহায্য সহযোগিতা প্রদান করে আসছে। পৃথিবীর অন্য কোথাও এর কোনো দুর্যোগ দেখা দিলে জাতিসংঘের আহ্বানে বাংলাদেশও তাৎক্ষণিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। 10 নম্বর দেখো, বাংলা ভাষার মর্যাদার দান। আমি একটা ছবি দিয়েছি। ইউনেস্কো অ্যানাউন্সমেন্ট অফ 21 ফেব্রুয়ারি অ্যাজ দি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষার জন্য আমরা জানি 1952 সালে আমাদের দেশের ছেলেরা রক্ত দিয়েছিল। স্বাধীনতা অর্জনের পর 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের প্রথম বাংলায় ভাষণ দেন। 1984 সাল থেকে জাতিসংঘের যে কার্যপ্রণালী বাংলা ভাষার ব্যবহারে বিশ্ব সভার তরফ থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে। জাতিসংঘ 21 ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দিয়ে বাংলাকে সবথেকে মর্যাদার আসনে উন্নীত করেছে। বাংলাদেশ শান্তিরক্ষী মিশন সদস্যদের সেবা ও পুনর্গঠন তৎপরতায় মুগ্ধ হয়ে সিয়েরা লিওন সরকার বাংলাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এগুলো হচ্ছে আমরা জাতিসংঘ এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত আমাদের যে স্বীকৃতিসমূহ। 11 নম্বর, মুক্তিযুদ্ধের সময় মানবিক সহযোগিতা প্রদান। 1971 সালে যুদ্ধে জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন প্রদান না করলেও ভারতে যে আশ্রয় গ্রহণকারী যে লক্ষ লক্ষ শরণার্থী ছিল, সে সকল বাঙালিকে জাতিসংঘ খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল। এই জন্য এদেশের জনগণ আজও এ বিষয়ে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের যে যুদ্ধবিধ্বস্ত দেশ, তার পুনর্গঠনে জাতিসংঘ সাহায্য সহযোগিতা করে আসছে। এরপর হচ্ছে 12 নম্বর, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যা। 1991 সালে মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা, আমরা বর্তমানে যে একটা রোহিঙ্গা ইস্যু দেখছি, এটা হচ্ছে 2-3 বছর আগের ঘটনা, কিন্তু 1991 সালে আরও একবার মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে। সেই দুর্দিনে তাদেরকে অন্য বস্ত্র, বাসস্থান প্রদান এবং শরণার্থীকে নিজ দেশে ফিরে যাবার অনুকূল পরিবেশ তৈরি করতে জাতিসংঘ বিশেষভাবে সহায়তা করে। আমরা প্রত্যাশা করি যেন এবারও জাতিসংঘ একটা উদ্যোগ নেয়, এবারও যাতে আমরা রোহিঙ্গাদেরকে তারা নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারে। এই হচ্ছে বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের যে বিস্তর ভূমিকা। আমরা পরের অংশে চলে যাই। এবারের আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে জাতিসংঘের যে পিস কিপিং মিশন, জাতিসংঘের যে শান্তিরক্ষা কার্যক্রম। জাতিসংঘ প্রায় জন্মলগ্ন থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষা, জাতিগত হিংসা দেশ দূর ও শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে। এই কার্যক্রমের 2টি দিক আছে। শান্তিরক্ষা কার্যক্রমের যে 2টি দিক, সেটা হচ্ছে পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করা, আর অপরটি হচ্ছে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা। পর্যবেক্ষক ভূমিকাটা হচ্ছে যেখানে শান্তি বিঘ্নিত হয়েছে বা হবার উপক্রম হয়েছে, আর শান্তিরক্ষী বাহিনী যেখানে শান্তি অর্থাৎ বিঘ্নিত হয়ে গেছে অলরেডি, সেখানে শান্তি বাহিনী পাঠানো হয় শান্তি প্রতিষ্ঠার জন্য। সাধারণত যুদ্ধ বিধ্বস্ত দেশ অথবা যুদ্ধ চলমান দেশগুলোতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়। এবার আসো জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের যে অবস্থানটা, বাংলাদেশ খুব মর্যাদাপূর্ণ একটি অবস্থানে আছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। 1948 সালে ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন আনটাস নামে একটি শান্তিরক্ষী বাহিনী গঠন করে প্যালেস্টাইনে প্রেরণ করা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী এটা 1948 সালে যে সময়
1948 সালে ইউনাইটেড নেশন মিলিটারি অবজারভার গ্রুপ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান নামে একটি শান্তিরক্ষী পর্যবেক্ষক দল গঠন করে কাশ্মীরে প্রেরণ করা হয়। এভাবে বিশ্বের যেখানে যখন শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী সেনাদের যে শিরোনাস্ত্র তার রং হচ্ছে নীল। এটা ছবি অ্যাড করলে ভালো হতো, আগের দিন একটা ছবি দিয়েছিলাম, আচ্ছা ওটা আমি পরে তোমাদেরকে দেখাবো। বিশ্বব্যাপী যত সংঘাত আছে এগুলো নিরসনের জন্য যে কার্যক্রম, তাতে বাংলাদেশ সবসময় সাফল্যের সাথে সম্পৃক্ত থেকে তারপর দায়িত্ব পালন করেছে। এখন আমরা যদি পয়েন্টস করে দিই তাহলে দেখবে যে প্রথম পয়েন্টটা আমরা লিখবো শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। কীভাবে অংশগ্রহণ করছে? মোট 28টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করছে এবং এ সকল শান্তি মিশনে প্রায় 12টি মিশনে এ পর্যন্ত প্রায় 33,969 জন সৈনিক প্রেরণ করেছে বাংলাদেশ। বর্তমানে 13টি দেশের শান্তি মিশনে 9,000 বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন আছে। এরপর 2 নাম্বার হচ্ছে ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ ইউনিমগ। এটা 1988 সালের একটা মিশন। বাংলাদেশ প্রথম শান্তি মিশন ছিল এটি। 1988 সালে ইরান ইরাক যুদ্ধের সময় এই মিশনটির নাম দেওয়া হয় ইউনিমগ। বাংলাদেশ এই পর্যবেক্ষক মিশনে সশস্ত্র বাহিনীর 15 জনকে প্রেরণ করে। এরপর আসো পরবর্তীতে 1991 সালে যখন উপসাগরীয় যুদ্ধের সময় যৌথ বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ শান্তিরক্ষা কার্যক্রমে ভূমিকা রাখে। এরপর হচ্ছে 1999 সালে বাইপোস্ট। দেখো বাইপোস্ট হচ্ছে শান্তিরক্ষা মিশনে কার্যকর ভূমিকা পালনের জন্য 1999 সালে সরকার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বাইপোস্ট বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং নামে একটি প্রতিষ্ঠান গঠন করে শান্তি সহায়তা কার্যক্রমে কীভাবে কাজ করতে হয় তার প্রশিক্ষণ দান করা ছিল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ, বিডিআর, আনসার, কোস্টগার্ড সদস্যরা শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে থাকে। এরপর আসি, এর পরের পয়েন্টটা হচ্ছে ইউএন অর্গানাইজেশন মিশন কঙ্গো। হ্যাঁ, এটা হচ্ছে 2005 সালের ঘটনা, যখন আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে প্রেরিত বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী 10 সদস্য সেখানকার দুষ্কৃতিকারী মিলিশিয়াদের হাতে নিহত হন সেখানে শান্তি রক্ষার জন্য। ফলে যেটা হয়, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয় এবং বাংলাদেশি জনগণ ও সরকারকে কঙ্গো সরকার সমবেদনা জানায়। এরপর আসি হচ্ছে আমরা কঙ্গোর পরে হচ্ছে সুদান। ইউএন মিশন সুদান ইউনামিড 2013 সালের ঘটনা। ডিসেম্বরে দক্ষিণ সুদানের সংগঠিত সন্ত্রাস গৃহযুদ্ধের সময় জাতিসংঘ সেক্রেটারি ছিল সে সময় বান কি মুন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য অনুরোধ জানালে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় এবং এই সকল সদস্যদের আচরণ কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে 2002 সালে সিয়েরা লিওন রাষ্ট্রপতি বাংলা ভাষাকে দ্বিতীয় অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর ভূয়সী প্রশংসা করে। বিশ্ব শান্তি রক্ষায় শান্তি বাহিনীতে বাংলাদেশি সদস্যের সংখ্যা এখন হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ আমরা প্রথম অবস্থানে আছি শান্তিরক্ষা বাহিনীতে। শান্তিরক্ষা মিশনে সৈনিক প্রেরণের যে অংশটা বা অনুপাতটা, সে অনুপাতে। 7 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। আমাদের দেশে বৈদেশিক আয়ের একটা অন্যতম উৎস হচ্ছে এই যে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনগুলো সেগুলো। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বাসসকে জানায় যে জাতিসংঘে শান্তিরক্ষা কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের সুনাম অর্জন করেছে। বর্তমানে 13টি দেশের শান্তি মিশনে 9,000 বাংলাদেশি সেনা পুলিশ সদস্য শান্তিরক্ষায় কাজ করেছে। শিগগিরই এটা 3,000 বৃদ্ধি পেয়ে 12,000-এ উন্নীত হবে। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীরা শান্তিরক্ষায় বিদেশে যেমন সুনাম অর্জন করেছে তেমনি তারা বৈদেশিক মুদ্রাও নিয়ে আসছে। 2004 সালে শান্তিরক্ষীরা প্রায় $135 মিলিয়ন পাঠিয়েছে। এই অর্থ বৈদেশিক মুদ্রা অর্জন করে ও রিজার্ভ ঘাটতি পূরণে সহায়তা করেছে। এই বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, কেননা মোট রেমিটেন্সের 1/6 অর্থাৎ 6/1 অংশই শান্তিরক্ষা প্রেরিত বৈদেশিক মুদ্রা থেকে আসে। শান্তিরক্ষা বাহিনীতে যে অংশগ্রহণের মাধ্যমে সদস্যদের শুধুমাত্র যে বৈদেশিক মুদ্রা পাঠায় তা না, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়, কর্মকুশলতা বৃদ্ধি পায়, ফলে তারা যে আরও বেশি সক্ষম হয়ে ফেরত আসে বাংলাদেশের জন্য, এটাও একটা বড় অর্জন। এছাড়া আছে শান্তিরক্ষা প্রতিষ্ঠা লাইবেরিয়া এবং কাউন্টির ডাকপাকসু গ্রাম। এটা হচ্ছে এই পয়েন্টটা বাদ দিতে পারো তোমরা, পয়েন্টস অনেক বেশি হয়ে যাচ্ছে, পয়েন্টসটা বাদ দিয়ে দিও। এরপর আসো অবকাঠামোগত সংস্কার। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের জাতিসংঘ
যুদ্ধ বিধ্বস্ত দেশে অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ অর্থ সাহায্য দেয়। এরপর হচ্ছে মানবিক সাহায্য প্রদান। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বিভিন্ন দেশে মানবিক সাহায্য প্রদান করে, অর্থাৎ শরণার্থীদেরকে বিভিন্ন ত্রাণ পাঠায় এগুলো এই শান্তিরক্ষা মিশনের লোকজনের মাধ্যমে। এই হচ্ছে মোটামুটি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাথে বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের যে অবদান। আমরা যেহেতু বিশ্বে 1 নম্বরে আছি শান্তিরক্ষা বাহিনীতে সৈনিক প্রেরণে, এটা আমাদের জন্য অনেক মর্যাদার একটা বিষয়। আমরা প্রত্যাশা করি আমাদের এই সোলজাররা আমাদের জন্য আরও মর্যাদা বয়ে আনবে। আজ এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।